নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। এই আসরে হবে কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, আর সাথে পাবেন কিছু প্রেমের গল্প। তাহলে এই রকমই বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের গল্পের আসর পরিবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতি সপ্তাহে এই আসরে নতুন নতুন গল্প আসতেই থাকবে। তাই আপনিও আসতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প হলো এক দুর্ধর্ষ গোয়েন্দা রুদ্রদার গল্প, লেখক রূপম রায়ের কলমে। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুদের মতো শ্রদ্ধেয় বিভিন্ন মন জয় করা গোয়েন্দা। এবার রূপম রায়ের কলমে শুনে দেখুন গোয়েন্দা রুদ্রশঙ্কর রায়ের দুর্ধর্ষ কিছু রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার সিরিজ। এবং এই গল্পটিও আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনাদের সহযোগিতা এবং পাশে পেলে রুদ্রদার সিরিজের গল্প আরও আসবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্পের আসর। সেদিন সকালে ঘুম থেকে উঠে বসে আছি আর চা খাচ্ছি। এমন সময় চশমার কাঁচটা পরিষ্কার করতে করতে রুদ্রদা বলল, আচ্ছা অনি, আজকাল কি অপরাধীরা সন্ন্যাস টন্যাস নিয়ে নিচ্ছে নাকি? বুঝলি, অনেক দিন যাবত ঠিক মাথা ঘাটানোর কোনো কাজ জুটছে না। শহরে অপরাধ কমে যাচ্ছে আর তুমি দেখি তা দেখে লোভ নিচ্ছ। আরে ভালো খবর তো এটা যে তিলোত্তমা এখন শীত ঘুমে আচ্ছন্ন। আর সত্যি বলতে শহরে যা শীত পড়েছে এবার, ওই অপরাধীরাও দেখো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তা তুই ঠিকই বলেছিস, শীতটাও সত্যি জাঁকিয়ে পড়েছে। আর অপরাধীগুলো তো মানুষ, বুঝতে হবে। কিন্তু এইভাবে চলতে থাকলে তো গোয়েন্দাদের বাড়িতে হাঁড়িতে ভাত চড়বে না। আমি একটু মুখ টিপে হেসে নিলাম। ও যতই বলুক, আমি জানি ওর ওইসব টাকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ ভালো কেস পেলে ওইসব নিয়ে মাথা ঘামায় নাও। ওর এখন গোয়েন্দা হিসেবে বেশ নামডাক হয়েছে। পুলিশের বড় সাহেবও মাঝে মাঝে দরকার পড়লে রহস্য উদ্ঘাটন করতে ওকে ডাকে। তুই কি করে বুঝবি এই অধমের যন্ত্রণা? কলেজে যাস, পড়াশোনা করিস, চলে আসিস। ভালো একটা কেস না পেলে আমার ভিতরটা কেমন যেন খচখচ করে। আমার একটু রাগ হলো বটে, কিন্তু আমি জানি রুদ্রদা মজার ছলেই বলেছে। সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিক থেকে দিদির গলা ভেসে এলো। দিদি বলতে রুদ্রদারও দিদি, আমারও দিদি, অবন্তিকা দি। রুদ্র ভাই, এবার উঠে একটু কাজ টাজ তো হাতে হাতে করতে পারিস বল। সে কখন থেকে চা নিয়ে বসে রয়েছিস, বাজারের দিকেও একটু যা। আমি বললাম, এই দি, আজকে রান্নাটা তুই কর না প্লিজ। দেখ, বিকেলের সিঙ্গাড়া আর কমলাভোগ আমার তরফ থেকে ফ্রি, দাদা কিন্তু বাদ। দি এই ঘরে এসে চেয়ারে বসে ঘাম মুছে বলল, তা ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস কর আজ দুপুরে কি খাবেন। বাজারের তো তেমন কিছুই নেই দেখছি। ওইদিকে ঘুরে আয়, তবে আমার রান্নার দিকটা চিন্তাটা একটু কমই। শোনা দি, তোর হাতের ওই চিংড়ি মালাইকারিটা আর একবার কর না। আহ, কি স্বাদ যেন এখনো হাতে লেগে আছে। আমি রামুদাকে বলি বাজারে গিয়ে চিংড়ি আনতে। রামুদা হলো মাসির বাড়ির পার্মানেন্ট খাস কাজের লোক। ওকে আমরা এখন বাড়িরই মানুষ ধরি। হ্যাঁ, ওই পারিস তোরা। কোথায় দিদির জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবে, হাতের একটু কাজ কমাবে, তা না এখন চিংড়ি খাবার বায়না জুড়েছেন। আমি কিন্তু বলে দিচ্ছি, মাছ কিন্তু আমি বাঁচতে পারবো না। এই ভরার সকালে মাছ বাঁচতে বসলে কোনো কাজ হবে না। আরে সে নিয়ে তুই চিন্তা করিস না, আমি রামুদাকে বলে দিচ্ছি, ও বাজার থেকে মাছ ছাড়িয়েই আনবে। আর কি কি লাগবে একটু ফর্দ করে দে, আমি টাকা দিয়ে দিচ্ছি। রামুদা গিয়ে নিয়ে আসবে। উহ, এত হাড় করে ছেলে দেখিনি রে বাবার জন্য। নিজে গিয়ে একটু বাজারটা করেই আনতে পারতিস, তা না রামুদা গিয়ে আনু, যত সব। এই বলে দিদি আবার রান্নাঘরের দিকে চলল। বুঝলাম ও এখন রান্নার তোড়জোড় শুরু করবে। আসলে দাদা বোনের এই সব ঝগড়ায় লেগেই থাকে। ওগুলো দেখতে অবশ্য বেশ ভালোই লাগে আমার, আমি তো বেশ এনজয় করি। আমার সঙ্গেও লাগে মাঝে মাঝে। অনি, তোর পাশ থেকে খবরের কাগজটা একটু দে তো দেখি, কি বলছে আনন্দবাজার। আমি ওকে খবরের কাগজটা হাতে তুলে দিলাম, আর সঙ্গে সঙ্গেই বাইরে মোটর জিপের শব্দ শুনতে পেলাম। আর সেটা যেন আমাদের বাড়ির নিচেই থামলো মনে হলো। সাব ইন্সপেক্টর শান্তনুবাবুর জিপ, তিনি আসছেন। এই শান্তনু বাবুকে আমি চিনি অনেক দিন থেকেই, অনেক দিন ধরেই, অনেক কেসে রুদ্রদার সঙ্গে থেকেই। লোকটার বয়স 35-এর কাছাকাছি।
ভুঁড়ি আসে আর নাকের নিচে একটা বড় গোঁফ। আমার তো আগে ওনাকে পাঞ্জাবি মনে হতো, পরে অবশ্য জেনেছি উনি বাঙালি। সঙ্গে সঙ্গে সিঁড়িতে ঠকঠক করে বুটের ওঠার শব্দ পেলাম। সত্যি ঘরের মধ্যে ঢুকে এলেন শান্তনুবাবু। বেশ পরিপাটি করে চুল আঁচড়ে স্নান করে বেরিয়েছেন বোঝাই যাচ্ছে, অর্থাৎ থানায় যাবার আগেই এখানে এসেছেন। আমাদের দিকে নমস্কার করে তিনি বসলেন। দিয়ে আর এক কাপ চা দিয়ে যেত, শান্তনুবাবু এসেছেন। চা মনে হয় একটু বেশিই ছিল, দিদি ওটাই গরম করে এসে দিয়ে গেল। যাওয়ার সময় রুদ্রদার দিকে এমনভাবে রাগি রাগি চোখ নিয়ে তাকালো যেন ভস্ম করে দেবে। আমি একটু মুচকি হাসলাম। তা শান্তনুবাবু, ঘরে ঢোকার আগে যেভাবে মাথায় ঠোকা খেলেন আপনি, আর কানের পাশের সাবানটা এখনো পোছা হয়নি দেখেই বোঝা যাচ্ছে আপনি সবিশেষ চিন্তায় আছেন। ব্যাপারটা কি? শান্তনুবাবু ঠিক ওর দৃষ্টির প্রশংসা করবেন না ওই কানের পাশের সাবান পরিষ্কার করবেন তা হয়তো ঠিক না করতে পেরেই হাত কানের দিকে তুলে বললেন, আমার যে কি যাচ্ছে তা আমি জানি, তুমি বুঝবে না। খবরের কাগজটা দেখেছো আজকের? রুদ্রদা ওর হাতের বন্ধ আনন্দবাজারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সে সুযোগ এখনো হয়নি। সকালবেলা একটু এই অনি আর দিদির সাথে গল্প করার দরুন। তা হয়েছে কি বলুন তো? খবরের কাগজের থেকে আপনার কাছে ভালো খবর থাকবে আমি জানি। শান্তনুবাবু ওর চায়ের এক কাপ চুমুক দিয়ে বললেন, প্রথমে তাহলে আগের ঘটনা বলি, তারপর কাল রাতেরটা বলছি। ওই এই মাসের 10 তারিখ নাগাদ শোভাবাজারের কাছে একটা ছোট গলিতে একটা মৃতদেহ উদ্ধার করি আমরা। কারণ সাধারণ মৃত্যু না হলেও বোঝা যাচ্ছে তার পায়ের কাছের দিকটায় নাকি ছোট 2 কামড়ানোর দাগ পাওয়া গেছে। ওই ঠিক সাপে কামড়ানোর দাগ যেমনটা হয় আর কি। আর মৃতদেহর সারা শরীর নীল হয়ে গেছিল, সুতরাং বিষেই যে মৃত্যু ঘটেছে তার কোনো সন্দেহ নেই। কিন্তু পুলিশের প্রশ্ন হলো, ওই এলাকায় সেটা রাতের অন্ধকার গলি হলেও সাপ আসবে কিভাবে বলো তো? কলকাতার অলিগলিতে সাপ তা মানা যায় বলো? কলকাতায় সবসময় চলতি রাস্তা ওটা, মানছি রাতের বেলা সেদিকে একটু অন্ধকার থাকে আর কি, কিন্তু তা বলে কোনো বিষধর সাপ যে সেই রাস্তায় থাকতে পারে তা যেন অসম্ভব মনে হয়। আর সেই আগের যার মৃত্যু ঘটেছিল তার মৃত্যু নিয়ে কোনো অসুবিধা হয়নি, কারণ সে সাধারণ একটা লোক, বাঁকুড়ার দিকে বাড়ি ছিল, জঙ্গলের দিকে কাঠ কেটে সেই সব বিক্রি করে আর ওই মধু বিক্রি করে দিন চালাতো। শহরে নাকি কোনো কাজে এসেছিল আর সাপে কাটাতে তার মৃত্যু ঘটেছে, তাই তার জন্য কোনো কারোর মাথা ব্যথা ছিল না। পুলিশও সাধারণ মৃত্যু ভেবে ফাইল ক্লোজ করে দেয়। আমার কাছে তার সব ডিটেলস আছে, চাইলেই তা পাওয়া যাবে। আমি আর রুদ্রদা সমস্ত ঘটনা মন দিয়ে শুনছিলাম। এবার রুদ্রদা পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে একটা বড় সড়ো টান দিল। শান্তনুবাবু আবার বলা শুরু করলেন, কিন্তু অসুবিধাটা হলো অন্য। কাল ঠিক রাত 12টার দিকে নাকি সেই রাস্তায়, সেই গলিতেই, ঠিক যে জায়গাটায় আগের বডিটা পড়েছিল, এবারও সমানভাবে নতুন একটা সাপে কাটা মৃতদেহ পাওয়া গেছে। এদিকে রাতের বেলা হোক কিংবা দিনের বেলা, সাংবাদিকগুলোকে তো চেনেনি, সেই সব রাতের খবর নিয়ে তুলে দিয়েছে আজকের খবরের কাগজে। বুঝুন ব্যাপারটা। তার উপর ওটা আমার এলাকার আন্ডারে পড়ে। একই রকম 2টো মৃত্যুর ঘটনা। সাংবাদিকরা কি ছাড়ে? রং চড়িয়ে পুলিশ কি করছে এইসব লিখে ভরিয়েছে যত সব। আর ওই পুলিশ সুপার লোকটা সকাল সকাল উঠে কি ভাবে কে জানে, ঠিক লোকটা উঠে খবরের কাগজ দেখেছে আর সঙ্গে সঙ্গে আমায় ফোন করে এলাকায় সব কি হচ্ছে বলে 1000 কথা শুনিয়ে দিল। আর বলেছেন সব খুঁজে তাড়াতাড়ি নাকি সব পরিষ্কার করে কেস সলভ করে রিপোর্ট দিতে। এবার বলো তো আমি কি করি? আমার মাথায় তো কোনো কিছুই আসছে না, তাই তোমার কাছেই ছুটে এলাম। আমি এখন বডিটা দেখতেই যাচ্ছি, তুমিও আসো না আমার সাথে। অগত্যার সত্যিই রুদ্রদার হাতে তেমন একটা কাজ ছিলই না বলা চলে, তাই সে উঠে 2 মিনিটে তৈরি হয়ে নিল।
আমিও পায়জামাটা চড়িয়ে শান্তনুবাবুর জিপে উঠে পড়লাম। দেখলাম রুদ্রদা আনন্দবাজারটাকে সঙ্গে করে নিয়েই বেরিয়েছে। তাই জিপে বসে রাস্তায় আসতে আসতেই ও খবরের ওই জায়গাটা ও মন দিয়ে পড়ছিল। পুলিশের জিপে আমাদের বেশিক্ষণ লাগলো না, বেশ 21 মিনিটের মধ্যেই পৌঁছিয়ে দিল সেই জায়গাটায়। সত্যি বলতে সকালেও গলির মধ্যে যে হালকা ভিড় থাকবে তা আমি আন্দাজ করতেই পেরেছিলাম। আর চারপাশে এদিক ওদিক ঘিরে রয়েছে কয়েকজন চেনা পুলিশ। মৃতের শরীরের চারপাশে সাদা রঙের ডেডমার্ক দিয়ে ঘিরে রেখেছে ওরা। রুদ্রদাকে দেখলাম প্রথমেই নেমে লাশটার কাছে চলে গেল। তারপর প্রথমেই হালকা নিচু হয়ে সে বডিটার দিকে দেখতে লাগলো। আমিও এবার সামনে গিয়ে দেখলাম বছর 50-এর একজন ভদ্রলোক। তার মাথায় বেশ সাদা কালো মিলিয়ে চুল ঘাড়ের উপর নেমে এসেছে। তার দাড়িটাও একটু বড়ই, হালকা কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। নাকের ওপরে তখনও একটা মোটা ফ্রেমের চশমা, কিন্তু সেটা একটু বাঁকা হয়ে পড়ে আছে। লোকটাকে দূর থেকে দেখলে ঠিক যেন আমার মনে মনে কবিগুরুর কথা মনে পড়ে গেল। পরক্ষণেই কবিগুরুর কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিলাম। আর বডিটা এতটা নীল হয়ে রয়েছে যে দেখেই বোঝা যায় এ কোনো দারুণ বিষাক্ত ধরনের বিষ। রুদ্রদা তখনও ওনার পায়ের নিচের দিকে দুটো সাপে কাটার মতো দাগটা দেখছিল মন দিয়ে। আমি কাছে আসতেই বলল, কিরে, দেখে কি বুঝছিস? দাগগুলো একটু মন দিয়ে লক্ষ্য করতো ভালো করে। আমিও দেখলাম দাগগুলো, কিন্তু দেখেও তেমন কিছুই বুঝতে পারলাম না। এতে আবার এমন কি আছে? চোখের সামনে লাল লাল দুটো গর্ত মতো মনে হচ্ছে, আর সেখান দিয়ে অনেকটা রক্ত চুইয়ে পড়ছে গোড়ালি অবধি, কিন্তু পুরো রক্তটাই শুকিয়ে গিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে না বলে দিলাম। রুদ্রদা আমার দিকে তাকিয়ে একটু হাসল। সেই সময় আমি দেখতে পেলাম ওর চোখ দুটো চকচক করে উঠল। সূর্যের আলো চশমার কাছে এসে পড়লেও বোধ করি এত বেশি চকচক করতো না। শান্তনুবাবু এতক্ষণ একটা কনস্টেবলের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই কনস্টেবল ওনার হাতে একটা ফাইল দিলেন। সেটা নিয়ে তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমাদের দেখা শেষ আশা করি, তাহলে আমি বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। সেটি ভুল করেও করবেন না। আগে যেটা বলছি সেটা করুন। বডিটা তাড়াতাড়ি পরীক্ষা করতে পাঠান, আর যত দ্রুত পারা যাবে আমাকে এটা রিপোর্ট দেবেন। শান্তনুবাবু এবার মাথা চুলকে বললেন, তাহলে তুমি বলছো এটা সাধারণ সাপে কামড়ানোর মৃত্যু নয়? তবে এই মৃত্যু কিভাবে ঘটেছে? রুদ্রদা ওনার দিকে তাকিয়ে একটু হেসে বলল, বুঝলি অনি, শান্তনুবাবুর আর প্রমোশনের কোনো আশা নেই যা দেখছি। শান্তনুবাবু দেখি কাঁচুমাচু মুখ করে বলল, আচ্ছা তুমি বলো, আমি শুনছি। তোমার সন্দেহের ব্যাপারটা একটু খুলে বলো তো। রুদ্রদা এগিয়ে গেল বডিটার দিকে। তারপর বডির মুখের দিকে আঙুল তুলে বলল, আচ্ছা বলুন তো, কোনো মানুষ যদি সে যতই অন্ধকার গলিতে হোক সাপে কামড়ালে তীব্র যন্ত্রণায় ছটফট করবে না? অথবা সাপ কামড়ানোর পরও চিৎকার করবে না, যাতে অল্প লোক জড়ো হোক? কিন্তু এনার মুখ দেখো, তাদের কোনো আতঙ্ক বা তীব্র যন্ত্রণার কোনো ছাপই নেই মুখে। অন্যদিকে একটা একই রকম মৃত্যুর ঘটনা একই জায়গায় পরপর ঘটবে, আর সাপ এসে একই জায়গায় দুজনকে কামড়ে মেরে দেবে, এটা শুনতেও কেমন বোকা বোকা লাগে, তাই না? আর লাস্ট যেটা আমি প্রথম দেখি বুঝতে পারলাম, এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি। কারণ এদিকটা আসুন, পায়ের ক্ষত জায়গাগুলো ভালো করে দেখুন। কলকাতার মতো শহরে বেশ বড় অজগর সাথে বিষধর ধরনের কোনো সাপ পাওয়া যায় আমার কিন্তু জানা নেই। ক্ষতগুলো দেখুন ভালো করে। এই দুই ক্ষতর মধ্যে দূরত্ব প্রায় 7 সেন্টিমিটারের বেশি। সাপটার 20 দাঁতের মধ্যে এত দূরত্ব হলে সাপটার সাইজটা একবার ভেবে দেখুন তো। বড়সড় অজগর সাপেরও মনে হয় এত এইরকম 20 দাঁত নেই। এরপরেও যদি এই কেসটাকে আপনি খুন না বলেন, তাহলে আর আপনার প্রমোশনটা সত্যি আমিও দিতে পারবো না। হাতে ওটা কি? ফাইলটা কি? এ লোকটার ডিটেলস আছে নাকি? শান্তনুবাবু দেখলাম দুই পাশে শুধু মাথা নেড়ে জানিয়ে দিলেন হ্যাঁ।
চলুন তো শান্তনুবাবু, ওই রাস্তার মোড়ে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে না, ওখানে গিয়ে চা খেতে খেতে ফাইলটায় কি আছে বলবেন, আর বডিটা এবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। অগত্যা আমি আর রুদ্রদা এগোলাম চায়ের দোকানের দিকে। শান্তনুবাবু বোধ করি রুদ্রদার আদেশ মতোই বডিটা পরীক্ষা করবার কথা কনস্টেবলকে বলতে এগিয়ে গেলেন। আমি জানতাম রুদ্রদা চায়ের দোকানে ঢুকে কী প্রশ্ন করবে। এতদিন ওর সঙ্গে আছি, তাই ভালো মতোই বুঝতে পারি ওকে এখন। দাদু 3 কাপ চা দাও দেখি। অনি, তুই খাবি তো? বলে ও দোকানের পুরনো চেয়ারগুলোর একটায় বসে পড়ল। আচ্ছা দাদু, এখানে যে লোকটা ডেড বডি পাওয়া গেছে তা তুমি দেখতে পেলে না? লোকটা মরে গেল সাপের কামড়ে। রুদ্রদা একটু খোঁটা দিয়েই কথাটা বলেছিল। বয়স্ক লোকটা চায়ের জল চাপাতে চাপাতে বলল, সাপ না ছাতা, এইখানে প্রায় 30 বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি, কোনোদিনও এদিকে যে সাপ আছে তাই জানতুম না। আর লোকগুলো মরবি তো মর, আমার দোকানের এই গলির মধ্যেই মরতে হলো। যা 2-5 জন আসতো চা খেতে আর আড্ডা দিতে, তারাও ভয়ে আর এইদিকে ঘেঁষে না, মরণ দশা যত সব। তা তুমি তাহলে এখানে সাপ নেই বলছো? আর রাতে তুমি দোকান বন্ধ করো কটার দিকে? না বাবারা, এখানে আর লোক কই যে রাতে দোকান খুলে রাখুম। আর তার উপরে এত শীত পড়ছে, আমি ওই বিকাল হইলেই 7টা-8টা বাজার সাথে সাথেই দোকান বন্ধ করে দেই। আপনারা পুলিশের লোক নাকি? রুদ্রদা একটু হেসে বলল, দূর কি যে বলেন, পুলিশ চাই আপনার? ওই যে দেখুন খাকি পরা শান্তনুবাবু আসছেন আপনার দোকানে, ওনাকে 1 কাপ চা দিন আগে। শান্তনুবাবু দেখি ধীরে ধীরে ছোটোখাটো ভুঁড়িটা নিয়ে এগিয়ে এসে ধপ করে বসে পড়ল। সঙ্গে সঙ্গেই ওনার হাতে চলে এলো 1 কাপ গরম চা। সেটাই একবার চুমুক দিয়ে রুদ্রদার দিকে তাকাবেন তার আগেই ও জিজ্ঞেস করল, তা লোকটার ডিটেলস কি বলে একটু বলুন শুনি শান্তনুবাবু। শান্তনুবাবু বললেন, যিনি খুন হয়েছেন তিনি কলকাতার স্বনামধন্য কলেজের হেড প্রফেসর, নাম শ্রীনিবাসন দত্ত। যতদূর জানা গেছে শিক্ষক এবং ছাত্র মহলে বেশ নাম ডাক ছিল লোকটার, রাশভারী লোক বলা চলে। তবে এও শোনা যায় সেই কলেজ খোলার পর থেকে যত না উন্নতি করেছে, ওনার প্রধান প্রফেসর হওয়ার পর আর উনি দায়িত্ব নেওয়ার পর কলেজের মান বহু গুণ বৃদ্ধি পায়। ব্যাস এইটুকুই। আর ও হ্যাঁ, ওনার বাড়ি এই এলাকায় না হলেও বেশি দূরেও নয়, এখান দিয়ে মোট 20 মিনিটের পথে হাঁটা রাস্তা। আর পুলিশ আঁচ করছে তিনি হয়তো রাতে কোথাও থেকে ফিরছিলেন এবং আসার পথেই এই কাণ্ড। শান্তনুবাবু, পরিবারের সবার ডিটেলসটা নিতে ভুলে গেছেন নিশ্চয়ই? শান্তনুবাবু মুখটা একটু জয়ের ভঙ্গিতে তুলে উঁচু গলায় বললেন, লোকটা 4 কুলেও কেউ নেই। এত টাকা মাইনে পেতেন, কি করতেন কে জানে। তা ছাড়ুন, লোকটার বাড়িটা একটা পুরানো পৈতৃক বাড়ি। বিয়ে থা করেননি, পড়াশোনা আর কলেজ নিয়েই থাকতেন বেশি। তবে পাড়ার লোকজনদের সবাইকে জিজ্ঞেস করে জানা গেছে বিদেশে এক দাদা আছেন, ভাইয়ের মৃত্যুর পর দেশে ফিরছেন প্রায় 3 বছর পর। রুদ্রদা সেই চেয়ার ছেড়ে উঠে বলল, বুঝলি অনি, শান্তনুবাবু এই হোমওয়ার্কটা বেশ ভালো মতোই করেন। ঠিক আছে শান্তনুবাবু, এতেই হবে, অনেক কিছু জানা গেল। আপনাকে এখন আর 2টো কাজ দেব, ভালো করে করুন দেখি। পুলিশ সুপার দিয়ে প্রমোশন আনার দায়িত্ব আমার। প্রমোশনের কথা শুনেই হয়তো শান্তনুবাবুর চোখ দুটো দেখলাম চকচক করে উঠল। রুদ্রদা ওর দিকে তাকিয়ে বলল, আপনার প্রথম কাজ হবে এক্ষুনি ওনার কলেজের দিকে যান। যার পরিবার বলতে কেউ নেই, তাকে খুন করার লোক কম ক্ষেত্রতেও বেরিয়ে পড়তে পারে। ভালো করে পারলে সমস্ত প্রফেসরদের জেরা করুন আর বয়ান নেবেন, যতজন পারবেন নিতে থাকুন। আমি আর অনেক একটু দুপুরের খাওয়াটা সেরে আসি। আর পরের কাজটা হলো যত তাড়াতাড়ি সম্ভব পারবেন বডির পরীক্ষার পরের রিপোর্ট পেলেই আমায় ফোন করে জানাবেন। ঠিক আছে, এখন উঠি, কলেজে দেখা হচ্ছে তাহলে। ও টনি। আমি বুঝলাম রুদ্রদার মন এখন পড়ে আছে দিদির হাতের দুপুরের চিংড়ি মালাইকারির দিকে। সেটা সে ছাড়তে চায় না। শান্তনুবাবু আমাদের জিপেই ছেড়ে দিয়ে আসবেন বলেছিলেন, কিন্তু রুদ্রদা বলল আমরা ট্যাক্সিতে চলে যাব।
উনি যেন এখন কলেজের উদ্দেশ্যে যায়। সেখান দিয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরতে ফিরতে আমি ওকে বললাম, আচ্ছা রুদ্রদা, জেরাটা তুমি তো করতে পারতে, শান্তনুবাবুর উপর ছেড়ে দিলে যে? রুদ্রদা তখন একটা সুর ভাজছিল, বাইরের দিকে তাকিয়ে সেই দিক থেকে চোখ না সরিয়েই বলল, ওখানে শিক্ষক সংখ্যা কত হতে পারে বলো তো অনি? প্রায় 40-50 জনের বয়ান নেওয়া ওইসব কাজ পুলিশ আর শান্তনুবাবু ভালো মতনই করতে পারবেন, বুঝলে? বাড়িতে ফিরে রুদ্রদা আর আমি প্রথমে স্নান সেরে নিয়ে খেতে বসলাম। সত্যি বলছি, দিদির হাতের রান্নায় জাদু আছে। পুরো হাত চেটে পুটে খেলাম আজ। রুদ্রদা খেতে খেতেই দিদিকে শুনিয়ে শুনিয়ে বলল, তোর দিদিকে যে বিয়ে করবে জীবনটা সার্থক, বুঝতে পারলি অনি? শোন, তোদের আর আমার বিয়ের কথা ভাবতে হবে না, চুপচাপ খা। আর তোকে কে বিয়ে করবে সেটা ভাব, তার জীবনটা অন্ধকার, বুঝলি? আরে আবার ওকে টানছিস কেন? আচ্ছা তোর খালি কি একটাই কাজ বাকি আছে, ওর বিয়ে দেওয়া? আরে এদিকে রুদ্রদার যে একটু পরেই কলেজের দিকে যেতে হবে, আরে সে খেয়াল কি আসে একটুও? ঠিক এমন সময় বাইরে জিপের শব্দ শুনতে পেলাম। ওই দেখ, শান্তনুবাবু লোকটা কত ভালো, আমরা আসবো বলেছিলাম বলে জিপ পাঠিয়ে দিল। চল তৈরি হয়ে নে, কলেজের দিকে যাওয়া যাক। কতটা কাজ এগিয়ে রাখলেন, গিয়ে দেখে যাই। জিপে উঠে সঠিক সময়ে যখন পৌঁছলাম কলেজ গেটে, বাইরে দেখি কয়েকজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। রুদ্রদাকে দেখে ওরা সেলাম ঠুকলো। শান্তনুবাবু পাশের একটা ছোট রুমে ছিলেন, সেখানে আর একজন লোকও ছিল। বুঝতে পারলাম কলেজের প্রফেসর হবেন। আমাদের দেখে শান্তনুবাবু ওনাকে ছেড়ে দিলেন আর বললেন যে পরের জনকে পাঠিয়ে দাও। রুদ্রদা ওনার দিকে চেয়ে বললেন, তা শান্তনুবাবু, আপনার এদিকের কাজ কত দূর গড়ালো? শান্তনুবাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, 45 জনের মধ্যে মোট 40 জনের বয়ান নেওয়া শেষ। এদের সবার কাছ থেকেই সাধারণ কিছু তথ্য পাওয়া গেছে। ভালো মানুষ ছিলেন, কলেজের জন্য এই করেছিলেন, ওই করেছিলেন, এই সমস্ত যত সব বোগাস তথ্য। এবার বাকি 5 জনের বয়ান বাকি আছে, সেইগুলো তুমি নাও, আমি বরং দেখি। বাহ, অনেক কাজ গুছিয়ে রেখেছেন দেখছি আপনি। ধন্যবাদ শান্তনুবাবু। এবার আপনি একটু শান্তিভাবে বসুন আর পরের জনকে পাঠিয়ে দিন। পরপর 3 জন এলেন যারা, তারাও সামান্য ও সাধারণ তথ্য ছাড়া বেশি কিছু জানেন না। কিন্তু পরের জন যিনি এলেন, তিনি প্রথমেই চেয়ারে বসে ফিসফিসে গলায় হাসতে হাসতে বললেন, নমস্কার রুদ্রশঙ্কর বাবু, আমি সিদ্ধেশ্বর বিশ্বাস আছি। আর ডক্টর দত্তকে যতটা না চিনে, তার থেকে ডক্টর সৌমুকে ভালো মতো চিনে। এতক্ষণ তো একই ঘিসাপিটা ইনফরমেশান হয়তো আপনারা পেয়ে গেছেন, বাট जो আমি আপনাদের বলবে তা কেউ জানেও না, আপনাদের বলবেও না, বিকজ ইটস ভেরি সিক্রেট, বুঝলেন মিস্টার রায়? ডক্টর দত্তা ওয়াজ ভেরি ভালো লোক ছিলে, কিন্তু ওর একটা চরিত্রের দোষ ছিল। উনি একটু ওই সব পাড়ায় একটু যাতায়াত করত, বুঝতেই তো পারছেন, একা লোক, পড়া ছাড়া আর কাজ ছাড়াও একটু এন্টারটেনমেন্ট, ওর শরীরের সুখও তো চাই, কি বলেন রুদ্রবাবু? হ্যাঁ, আর ঝুমুর বলে ওই এলাকার একটা মেয়ে মানুষের সাথে বেশ ভালো ইয়ে ছিল, বুঝতেই তো পারছেন। লোকটার অদ্ভুত চাপা আর খ্যানখ্যানে কণ্ঠস্বর। রুদ্রদা ওর দিকে তাকিয়ে বলল, ওনার কলেজে বা কলেজের ভিতর কোনো ভালো বন্ধু আছে কিনা বলতে পারবেন? তিনি হাসতে হাসতে আবার বললেন, সবই তো দেখছি মিস্টার রুদ্র, এ শর্মা অনেক খাটের জল খেয়েছে। বন্ধু লোক বলতে অ্যাসিস্ট্যান্ট অফ হেড প্রফেসর অনিকেত সোমের সাথে ওনার বেশ ভাব ছিল, দুজনেই একসাথেই বাড়ি ফিরতেন, এই মাস কয়েক হলো। আর হ্যাঁ, আমি জানি মিস্টার সোমের বাড়িতেই মাঝে মাঝে যেতেন ডক্টর দত্তা, ওরা একসাথে বসে দাবা খেলেন।
আমাকেও কয়েকবার ইনভাইটও করেছিলেন যেতে, বাট কয়েকদিন গিয়ে আমি আর যাইনি। ঠিক আছে, আপনি আসুন, আর পারলে মিস্টার সোমকে পাঠিয়ে দিন। বলে রুদ্রদা পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, আমার দিকে ফিরে বলল, অনি, লোকটা বেশ গভীর জলের মাছ, বুঝলি? এ অনেক কিছু জানে ভিতরে ভিতরে। কিছু জিনিস মনে হলো চেপে গেল। এমন সময় বাইরে কোনো একজনের গলা শোনা গেল। একটু দুবার কেশে নিল সে। ভেতরে আসতে পারি? আরে নিশ্চয়ই, আসুন আসুন, বসুন বসুন এই চেয়ারে। ঘরে এসে যিনি বসলেন তার বয়স প্রায় 45-এর কাছাকাছি। মাঝারি গড়ন, শরীর বেশ সুঠাম, ফর্সা রং, চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, আর বিশেষ আকর্ষণ হলো নাকের নিচে ছোট্ট একটা গোঁফ। আচ্ছা, আপনারা কি পুলিশের লোক? তাহলে আগেই বলে দিই, আমার শরীর ঠিক ভালো নেই, মন মেজাজও ঠিক নেই, তার উপর পুরো দিন অনেক ঝক্কি সামলাতে হয়েছে। যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। আরে না না, আমি পুলিশের লোক হতে যাব কেন? অধমের নাম রুদ্রশঙ্কর রায়, আর এ হলো আমার সহকারী কাম আমার ভাই অনি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবো ছেড়ে দেবো আপনাকে। রুদ্রবাবু, সবাই কি কি আপনাদের বলেছেন আমি জানি না, কিন্তু আমার জন্য আমার বন্ধু সব সময় আগে ছিল। ওর মৃত্যু হঠাৎ এত আকস্মিকভাবে হয়েছে যে আমি গভীরভাবে শোকাহত। কিন্তু রুদ্রবাবু, ওনার মৃত্যু তো সাধারণভাবেই সাপে কামড়ানোর জন্য হয়েছে, খবরের কাগজে তো সব বেরিয়ে গেছে, তাহলে তার জন্য গোয়েন্দার দরকার পড়লো কেন? সত্য অনুসন্ধানই হলো আমার পেশা, তাই এইখানেই কিছু সন্দেহজনক ঘটনা ঘটেছে, তাই পুলিশ আমাকে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা মিস্টার সোম, আমি শুনলাম আপনার বাড়িতে নাকি মাঝে মাঝেই ডক্টর দত্ত দাবা খেলতে যেতেন। হ্যাঁ, আমরা একসাথে বসেই দাবা খেলতাম, কিন্তু বেশ কয়েকদিন হলো উনি কাজের চাপের জন্য আমার বাড়ির দিকে আসেননি। আচ্ছা, সে ঠিক আছে, ওনার চরিত্র সম্পর্কে কিছু একটু বিশ্লেষণ করতে পারবেন তাহলে একটু ভালো হতো। এটাই আপনার শেষ প্রশ্ন, আর আপনাকে বিরক্ত করব না। আপনি কি বলছেন মিস্টার রুদ্র? ওনার মতো চরিত্রবান পুরুষ মানুষ বেশ কমই ছিলেন। নেশা করতেন না, কোনো খারাপ পানীয় ধরতেন না, পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতেন। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন, তবে দরকার হলে আপনাকে আবার ডেকে নেওয়া হবে। আর আচ্ছা, আপনার বুক পকেটে ওই পেনটা এটি ক্রস কোম্পানির দেখে মনে হচ্ছে। এটা তো একটা আমেরিকান পেন, বেশ দাম হবে এটার, একবার দেখতে পারি? সত্যি বলতে পেনটা আমিও লক্ষ্য করেছি অনেকক্ষণ ধরে। সোনালি রঙের একটা পেন, বেশ সরু ধরনের আর দেখতে বেশ সুন্দর। রুদ্রদা পেনটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে নিয়ে বলল, ক্রসের এই সোনালি আর রূপলি পেনগুলো খুব বিখ্যাত ছিল, আর কোম্পানি এই ফাউন্টেন পেনগুলো বানানো বন্ধ করে দেয় পরে। কিছু ওই 1000 মোট পেন বানানো হয়েছিল। সোনালিগুলোর দাম হবে প্রায় 12 থেকে 14,000 টাকা এই বাজারেও, কারণ তাতে আসল সোনার পাত ব্যবহার করেছিল কোম্পানি। রুদ্রদা সোমবাবুর দিকে পেনটি আবার এগিয়ে দিল। তিনি সেটি নিয়ে আবার বুক পকেটে চালান করে বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার কাছে এই পেনটার সিলভারটাও আছে, সাথে আমার পেন কালেকশনে 300 ধরনের দেশ বিদেশের বহু পেন আছে। আপনারা দেখতে চাইলে আসুন না আমার বাড়ি একদিন, সেখানেই না হয় কথা হবে আরো। তিনি এবার রুদ্রদার দিকে হাত বাড়িয়ে একটা কার্ড এগিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই রুদ্রদা একটি বড় সড়ো হাই তুলে বলল, বুঝলি, লোকটা মিথ্যে কথা ঠিক গুছিয়ে বলতে পারে না, তবে কথা শুনে একটু সন্দেহ হওয়ায় বাড়ির ঠিকানাটা নিয়ে নিলাম। কিন্তু পেনগুলো সত্যিই দারুণ জিনিস, তাই দেখার লোভ ও সংবরণ করতে পারলাম না। ওটা এখন সকালে কি বলেছিলে মনে আছে তো দিদিকে, যে বিকালে চপ আনার দায়িত্ব তোর? অগত্যা চপ নিতেই হলো বাড়িতে। দিদিকে বলেছিলাম আম তেল দিয়ে চপচপে করে মুড়ি মাখতে, সেটা সহযোগেই বিকালের খাবার ভালো মতোই হলো। রাতে আর তেমন বলবার মতো কিছু ঘটেনি।
শুধু শান্তনুবাবু একবার ফোন করেছিলেন সেই ডেড বডি পরীক্ষার রিপোর্ট জানাবার জন্য। রুদ্র তাকে জিজ্ঞেস করাতে ও বলল মৃত্যু সাপের বিষেই ঘটেছে, আর সেটা কালাচ জাতীয় ভারী বিষাক্ত বিষ ওনার শরীরের থেকে উদ্ধার হয়েছে। আর এই জাতীয় সাপ বেশিরভাগ জঙ্গলে ওই বাঁকুড়ার দিকে বেশি পাওয়া যায়। আর এই বিষ নাকি নিউরোটক্সিন জাতীয়, যা 1 ঘন্টার মধ্যে যাকে কামড়াবে রক্ত শরীরে জমাট বেঁধে মৃত্যু ঘটবে সেই মানুষের। আর এই জাতীয় সাপ কলকাতায় কিভাবে এলো তা নিয়ে পুলিশের ডাক্তার সন্দেহ প্রকাশ করেছেন। আর পায়ের ক্ষতগুলো এমন, তিনি নাকি সাপে কাটা এইরকম প্রথমবার দেখেছেন। রাতে আমি একটু লেখার কাজ করে ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল। সকালে রুদ্রদার ধাক্কায় যখন ঘুমটা ভাঙল তখন প্রায় 9টা বেজে গিয়েছে। অনি, এই অনি ওঠ, যেন কুম্ভকর্ণের নাতি রাতে কি যে করে বাবা জানি না। চা খেয়ে তৈরি হয়ে নে, তাড়াতাড়ি না হলে আমি চললাম একা মিস্টার সোমের কলমের কালেকশন দেখতে। তুই ঘুমা। সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠলাম। চাটা খেয়ে ফ্রেশ হয়ে যখন রেডি হই তখন প্রায় 10টা। আমি আর রুদ্রদা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আর আজ হলো রবিবার, তাই ছুটির দিন গেলে লোকটাকে আজকেই বাড়িতে পাওয়া যাবে আশা করি। ট্যাক্সি নিয়ে যখন বেরোলাম হালকা রোদ্দুর উঠেছে আকাশে। কলকাতার রাস্তা ভিড় আর জ্যাম অনেক কম, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম গন্তব্যে। দোতলা বাড়িটা বেশ বড় ধরনের, আধুনিক। বাইরে বেল দিতেই দরজা খুলে দিলেন এক মহিলা, বয়স আন্দাজ 30 কি 32-এর মধ্যে। কাকে চাই? জিজ্ঞেস করাতে রুদ্রদা ওনার দিকে মিস্টার সোমের কার্ডটা এগিয়ে দিতেই তিনি আমাদের ওপরে গিয়ে বসতে বললেন। তারপর দরজা বন্ধ করে দিলেন। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। বড় ধরনের একটা প্যাসেজ হয়ে বসবার ঘর। ঘরটা বেশ দামি জিনিসপত্র দিয়ে সাজানো। সেই মহিলা নিশ্চিত মিসেস সোমি হবেন। কিছুক্ষণের মধ্যেই 2 কাপ চা এনে আমাদের সামনে রেখে বললেন, ও স্টাডি রুমে আছে, আপনারা চাটা খান, আমি গিয়ে খবর দিচ্ছি আপনারা এসেছেন। রুদ্রদার দেখি ততক্ষণে বসে বসে হাত নিষ্পিস শুরু করে দিয়েছে। ও উঠে গিয়ে সেই ঘরের দেওয়ালের একটা তাক দিয়ে একটা শিশি নামিয়ে আনলো। বুঝতে কোনো অসুবিধা নেই, এটা মধু, একদম খাঁটি মধু। কলকাতার বাজারে এই খাঁটি জিনিস পাওয়া যায় না। তারপর রুদ্রদা পড়ার বইয়ের আলমারিটার দিকে এগিয়ে গিয়ে কিছু একটা দেখছিল। যেটাকে খুঁটিয়ে দেখছিল সেটা নিচের কাঁচে ঘেরা তাকের উপর রাখা একটা দাবার বোর্ড, আর তার সাথে অগোছালোভাবে রাখা একটা দাবার ঘুঁটির সেট। রুদ্রদা ওইখানেই দাঁড়িয়েছিল। এমন সময় ঘরে প্রবেশ করলেন মিস্টার সোম। আপনাদের চা দেওয়া হয়েছে আশা করি। ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য। চা খেয়ে চলুন, আপনাদের আমার স্টাডিতে নিয়ে যাব। সেইখানেই রাখা আমার পেনের কালেকশনগুলো। রুদ্রদা জায়গায় ফিরে এসে বলল, ওইখানে দেখলাম এক জার মধু রাখা রয়েছে, পুরো খাঁটি। তো ওই রকম মধু পেলেন কোথায়? আমাকেও বলবেন পারলে, আমিও কিনবো। জানেন তো মধু খেলে মাথার বুদ্ধি খোলে। মিস্টার সোম সেটা শুনে একটু হেসে বলল, তার আর কোনো জায়গা নেই রুদ্রবাবু, কারণ যে লোক আমায় এই মধু সংগ্রহ করে এনে দিত ও বাঁকুড়ার লোক ছিল। পুরো খাঁটি জিনিস এনে দিত আমায়, বাট আনফর্চুনেটলি হি ইজ নো মোর। রুদ্র তাকে দেখলাম ভুরুটা একটু তুলে বলল, ও আই সি। ততক্ষণে আমাদের চা খাওয়া মোটামুটিভাবে শেষ, তাই উঠে পড়লাম আমরা স্টাডির দিকে। সামনের প্যাসেজটা পেরিয়ে মিস্টার সোমি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে গেল স্টাডির দিকে। স্টাডিটা দেখলাম বেশ সাজানো গোছানো, প্রচুর বই দিয়ে ঠাসা। দেখলেই বুঝতে পারা যায় এটা কোনো প্রফেসরের স্টাডি রুমই হবে। মাঝে সাদা মার্বেলের একটা বড় টেবিলের চারপাশে 4টে কাঠের চেয়ার। সেই দিকেই আমাদের বসতে বলে তিনি এগিয়ে গেলেন একটা নতুন পালিশ করা কাঠের আলমারির দিকে। তারপর সেখান দিয়ে বার করে আনলেন বেশ বড় একটা বাক্স, আর সেটা খোলার সঙ্গে সঙ্গেই
আমাদের চোখে পড়ল সেখানে ছোট ছোট পেনের বাক্সের মতো প্রচুর কাঠের একরকম দেখতে বাক্স। বোঝাই যাচ্ছে যে তিনি তার শখের জিনিসগুলো খুব যত্ন করে রাখেন এবং তার জন্যই এই ব্যবস্থা। তবে সত্যি বলছি, এরপর তিনি আমাদের যেসব পেন দেখালেন তাতে আমার চক্ষু চড়ক গাছ। কারণ দেশ বিদেশের এত পেন আমি কখনো দেখিনি। বেশিরভাগ পেনের মধ্যে পার্কারের পেন সব থেকে বেশি, আর সোনার প্লেট বসানো কত শত কলম না দেখলে বিশ্বাস করা যাবে না। আর একটায় কত রকমের পাথরের কাজ তা বলে বোঝাতে পারবো না। সব শেষে মিস্টার সোম আমাদের সামনে যে দুখানা বাক্স এনে তুলে ধরলেন তাতে আমাদের মুখ হাঁ হয়ে যাওয়ার জোগাড়। চোখের সামনে তিনি একটা সাদা রঙের কলম আর তার ওপর সোনার কাজ করা। তারপর তিনি যা বললেন আমাদের যেন বিশ্বাসই হলো না, কারণ সেটা নাকি হলো একটা হাতির দাঁতের পেন, খুবই দুষ্প্রাপ্য জিনিস এবং সব থেকে দামি। পরে রুদ্রদা বলেছিল সেই পেনের দাম 40 থেকে 50,000 টাকা হলেও হতে পারে। আর শেষের বাক্সটায় একটা পুরো সোনায় কাজ করা একটা পেন এবং তার মাথায় একটা ছোট সাইজের হিরে বসানো। সবগুলো পেন দেখবার সময় রুদ্রদা কেমন যেন একটু অন্যমনস্ক ছিল, কিন্তু শেষের পেনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আবার মিস্টার সোমের হাতে ফেরত দিয়ে বলল, দারুণ সব কালেকশন আপনার মিস্টার সোম, ধন্যবাদ আমাদের এইসব দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন করার আছে, অনেকক্ষণ ধরে করব কি করব না ভাবছি। হ্যাঁ রুদ্রবাবু, আপনি নির্দ্বিধায় আপনার প্রশ্ন করুন। আপনার কলেজ কলিগ মিস্টার বিশ্বাস কিন্তু বলেছিলেন যে ডক্টর দত্তর চরিত্রে কিছু দোষ আছে। এইসব কিছু কি সত্যি? আপনি কি জানেন এইসব ব্যাপারে? রবিশ, বিশ্বাস লোকটা আপনাকে এইসব বলেছে? 1 নম্বরের জোচ্চর লোক। আমার বন্ধুর চরিত্র নিয়ে আমার থেকে বেশি কে জানবে বলুন রুদ্রবাবু? আজও নেই বলে এই সমস্ত কথা রটিয়ে বেড়াবে। লোকটা কিভাবে কলেজে চাকুরি পেয়েছিল তাতে আমার বেশ সন্দেহ ছিল। বদমাইশ লোক কোথাকার। বাপের টাকা ছিল এককালে, সেই টাকার জোয়ারে ভেসেছিল কিছুকাল, আর চাকরিটাও নেহাত ঘুষের টাকাতেই পাওয়া, বোঝাই যায়। আচ্ছা মিস্টার সোম, আমাকে একটু হেল্প করুন পারলে। তাড়াতাড়ি ওনার টেলিফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা জানলে লিখে দিন। কেসটা নিয়ে কিছু প্রশ্ন ওর কাছে আছে। মিস্টার সোম কিছুক্ষণের মধ্যে দুটো একটা কাগজে লিখে দিলেন। তারপর আর আমরা সেখানে বসিনি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। বেরোবার সময় রুদ্রদা শুধু জিজ্ঞেস করেছিল মিসেস সোমকে যে কাল রাতে উনি কোথায় ছিলেন। উত্তরে তিনি খালি বললেন, আমি এই সপ্তাহে পুরো বাপের বাড়ি ছিলাম, আজ সকালে ফিরেছি। বাড়িতে ফিরে রুদ্রদার সাথে চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, আচ্ছা রুদ্রদা, তুমি কি বুঝছো বলো তো? আমি তো এখানে অথই জলে পড়ে আছি, মাথায় তো কিছুই আসছে না। তুই সব বুঝতে পেরে গেলে তো গোয়েন্দা হয়ে যাবে, তাই না? তুই বরং খোলা মনে তোর মনের মধ্যে কি প্রশ্ন ঘোরাফেরা করছে সেগুলো বলে ফেল। আমি খুনের দিকটা ভাবলাম না, ঠিক আছে, কিন্তু এটা আমায় বলো, দুইজন মিস্টার সোম আর বিশ্বাস দুইজনেই ওনার চরিত্র নিয়ে আলাদা আলাদা মন্তব্য করলেন কেন? এটা খুব ভালো প্রশ্ন আনি। আমার মনে হয় কেউ একজন সত্যিকারের এই কথাটা লুকিয়ে রাখতে চাইছেন, অথবা আমাদের মিথ্যা কথা বলে ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। আর রুদ্রদা, আর একটা দিক ভাবো, পরীক্ষা করেও বডিতে তেমন কিছু লাভ হয়নি, কারণ প্রমাণ হয়েছে বিষ কিন্তু প্রবেশ করেছে সেই পায়ের ক্ষত চিহ্ন দিয়েই। তার মানে কিছু একটা সূচালো জিনিস দিয়ে সেই মৃতের দেহে বিষ ঢেলে দেওয়া হয়েছে। রুদ্রদা একটু অন্যমনস্ক ছিল। হঠাৎ করে আমার কথা শুনে উঠে বসে বলল, দাঁড়া দাঁড়া অনি, কি বললি? আর একবার বলতো। আমি আবার বলতে যাব, তৎক্ষণাৎ আবার আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই যে কি উপকার করলি আমার বলে বোঝাতে পারবো না। এই সহজ ব্যাপারটা ধরতে পারলাম না। সাবাস, আজ বলা যায় তুই আমার উপযুক্ত সহকারী হয়ে উঠেছিস। তাহলে আমার অনুমান যদি ভুল না হয়, একজনের এখন সমূহ বিপদ। আমি আর একটা খুন কিছুতেই বরদাস্ত করতে পারবো না। বলে রুদ্রদা উঠে চলে গেল আর সঙ্গে সঙ্গে দুটো কল করলো। ওই ঘরে বসে সত্যি বলতে
ওই কলের কিছুই আমার ঠিক মাথায় ঢোকেনি। ও ফিরে আসবার পর জিজ্ঞেস করায় বলল, একটা কল করলাম মিস্টার বিশ্বাসকে, তিনি এখন বাড়ি নেই, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। চাকর বলল আর অন্যটা শান্তনুবাবুকে। আর তোকে বেশি ধোঁয়ায় থাকতে হবে না, কারণ আজ বিকালে জবনিকা পতন করতে চলেছে। তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি আজ সন্ধ্যায়। তৈরি থাকিস, আজ সন্ধ্যায় অ্যাকশন হবে। ডার্ক কালারের ড্রেস বার করে নিস। বলে রুদ্রদা একটা সিগারেট বের করে তা ধরিয়ে চেয়ারে হেলান দিয়ে একটা বড় সড়ো টান দিল। আমি বুঝলাম ও এখন ভাবনার জগতে যাবে, আর কোনো প্রশ্ন করে লাভ নেই। তাই আমিও শুয়ে পড়লাম দুপুরের খাওয়া সেরে। যখন ঘুম ভাঙল তখন 4:30 বেজে গেছে। এমনিতেও শীতের বেলা, তাই আর বেশিক্ষণ আলো থাকবে বলে মনে হলো না। আমরা তৈরি হয়ে নিতেই বাইরে জিপ এসে থামল। তাতে শান্তনুবাবু আছেন, আর পেছনে সাধারণ ড্রেসে আরও 4 জন পুলিশ রয়েছেন। আমার মাথায় ঢুকছে না যে হচ্ছেটা কি। রুদ্রদা জিপে উঠে প্রথমেই শান্তনুবাবুকে জিজ্ঞেস করল, সব ঠিকঠাক আছে তো যা যা বলেছিলাম? আর জিপটা চেষ্টা করুন অনেকটা দূরে থামানোর। শান্তনুবাবু খালি ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। আমরা এবার যে জায়গায় পৌঁছলাম এই জায়গাটা একদম অচেনা, একদম উত্তর কলকাতার অলিগলি যেমন হয় সেই রকম তেমন। একটাও আলো নেই এই গলিতে, একদম অন্ধকার। উত্তর কলকাতার এই দিকটায় যে আলোর ব্যবস্থা এই রকম তা আমার ঠিক জানা ছিল না। আর আজ দিনটাও মনে হয় অমাবস্যা, তাই আরও কিছু আলো নেই। রুদ্রদা আর আমি একটা বেশ অন্ধকার দেখে একটা কোণা বেছে নিলাম। জায়গাটা এমন বেছেছে রুদ্রদা যে দুটো বাড়ির মাঝের বড় ধরনের একটা ডাস্টবিনের পাশে, যেখান দিয়ে আমরা রাস্তা বেশ দেখতে পেলেও আমাদের কেউ দেখতে পাবে না। নাকের মধ্যে পচা দুর্গন্ধগুলোর কথা আর নাই বললাম। আর আমি জানি শান্তনুবাবু আর পুলিশরাও এদিক ওদিক কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। চারিদিকে পরিবেশ পুরো শান্ত, আর মনে হচ্ছে যেন থমকে গেছে। সময় যেন কাটতেই চাইছে না। একটা মিনিট মনে হতে লাগলো যেন এক ঘন্টা। আর মশার কামড়ের কথা নাই বা বললাম। ঠিক কতক্ষণ ওই রকম অপেক্ষা করেছিলাম বলতে পারবো না, তবে আমার মনে হলো 30 মিনিট তো হবেই। হঠাৎ করেই অন্ধকার গলির মুখের নিস্তব্ধতা ভেঙে একটা গাড়ির শব্দ শোনা গেল। সেটা এই দিকেই এগিয়ে আসছে। গাড়ির আলো রাস্তায় ভরে উঠেছে। গাড়িটা এবার আস্তে আস্তে আমাদের ডাস্টবিনটার অপর প্রান্তে থামল। ইঞ্জিন বন্ধ, সাথে গাড়ির আলো। চারিদিক আবার নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। রুদ্রদা আমার দিকে তাকিয়ে আঙুল মুখের দিকে এনে বোঝালো যে চুপ, কোনো কথা নয়। হঠাৎ করেই অন্ধকারে গলির শেষ প্রান্ত থেকে যেন আর একটা মানুষের পায়ের শব্দ শোনা গেল। আর শব্দটা গাড়ির কাছে এসে থামল। গাড়ির দরজা খোলার আওয়াজ পেলাম, আর লোকটা ভিতরে ঢুকে দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই রুদ্রদার দিক থেকে আমি একটা খুট করে শব্দ পেলাম। আমি বুঝলাম ও তৈরি, ওর হাতে রিভলভারটা চলে এসেছে। আর তীব্র বাঘের গতিতে রুদ্রদা পাশ থেকে কখন যে উঠে গেল ধরতে পারলাম না। সঙ্গে সঙ্গে এপাশ ওপাশ থেকে অন্ধকার বাড়ির কোণ থেকে বেরিয়ে এলো কিছু রঙিন জামাকাপড় পরা পুলিশ অফিসার, সঙ্গে শান্তনুবাবু। প্রত্যেক জনের হাতেই বন্দুক তাক করা আছে গাড়ির প্রত্যেকটা জানলার কাছে। আমিও এবার আস্তে আস্তে বেরিয়ে আসতে যাব, হঠাৎ রুদ্রদার গর্জন শুনতে পেলাম। মিস্টার সোম, গাড়ি থেকে বেরিয়ে আসুন। পুলিশ আপনাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। এমন সময় গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। সঙ্গে সঙ্গে সামনের দুজন পুলিশ যারা গাড়ির আগে দাঁড়িয়েছিল তারাও এবার সরে গেল। গাড়ি একটু এগোতে না এগোতেই রুদ্রদার হাতের রিভলভারটা গর্জে উঠল। একবার নয়, দুবার। রুদ্রদার টিপ মিস হবে না। গাড়ির পেছন দিকের দুখানা টায়ার পাংচার হয়ে গাড়ি একদিকে হেলে পড়েছে। সবাই গাড়ির দিকে এগিয়ে যেতেই
রুদ্রদা গাড়ির দরজা খুলে রিভলভার তাক করার আগেই একটা কালো ছায়ামূর্তি ওর দিকে এক হাতে কিছু সরু অস্ত্র দিয়ে আঘাত করতে যাবে, ততক্ষণে নিজেকে সামলে নিয়ে রুদ্রদা উঠে গিয়ে লোকটার গায়ে কটা ঘা, আর সঙ্গে সঙ্গে লোকটা মাটিতে পড়ে গেল। তার হাতের সরু জিনিসটাও অপর প্রান্তে পড়ে লুটোপুটি খাচ্ছে। রুদ্রদা হাঁপাতে হাঁপাতে বলল, তাহলে মিস্টার সোম, আপনার শেষ খুনটা তো করা হলো না। চলুন এবার শ্রীঘরে যাবজ্জীবন, না হলে মাসির ব্যবস্থা আপনাকে পাক্কা। এমন সময় গাড়ির অপর সিট থেকে অদ্ভুত এক খ্যানখ্যানে ভয় মেশানো গলায় ভেসে এলো, আমি কিছু করিনি, আমায় ছেড়ে দিন। কিন্তু কার কথা কে শোনে? আমরা সকলে এখন পুলিশ স্টেশনে। রাখালবাবু সবার জন্য চা আনিয়েছেন। রুদ্রদা এবার বলল, বাইরের খোলা হাওয়ায় এই শেষ চা আপনি খেয়ে নিন মিস্টার সোম, কারণ কাল থেকে কি হবে কেউ জানে না। শান্তনুবাবু বড় করে চায়ে চুমুক দিয়ে বললেন, আপনি মশাই খুলে বলুন তো, আমার মাথায় তো কিছু ঢুকছে না। এদের প্রমাণ সমেত কোর্টে চালান করলে আমার ডিউটি শেষ, কিন্তু পুরো ব্যাপারটা না শুনে কেমন শান্তি হচ্ছে না। আমার নিজের মনের অবস্থাও একই, ঠিক শান্তনুবাবুর মতোই। রুদ্রদা এবার নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা সিগারেট বের করে আনলো। তারপর তা জ্বালিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বলল, বুঝলি অনি, অনেকদিন পর এইরকম শিক্ষিত মাস্টার মাইন্ড অপরাধী দেখা পেলাম। বলতে গেলে আমি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের করে ফেলেছি আর কি। তা প্রথমে আসি খুনের ব্যাপারে। ডক্টর দত্ত সাপের কামড়ে মারা গেলেন। সেটা দেখেই আমার সন্দেহ হয়েছিল যে সাপের কামড় হলে তার দাঁতের ক্ষতের দূরত্ব এতটা বেশি হবে না। এটা কোনো সরু জিনিসের কাজ, আর সেটা দিয়েই বিষ প্রবেশ করানো হয়েছে শরীরের মধ্যে। প্রথমে মাথায় আসেনি, কিন্তু পরে মিস্টার সোমের বাড়িতে সোনার ফাউন্টেন পেনটার নিচের বল না দেখায় আমি পরিষ্কার হয়ে যায়। পেনটা এমন একটা জিনিস, তার দ্বারা ক্ষত সৃষ্টি হবে, আবার বিষও শরীরে চলে যাবে। ব্যাস শেষ। সবাই ভাববে এটা সাপের কামড়ের মৃত্যু। দারুণ প্ল্যান করেছিলেন কিন্তু মিস্টার সোম। মিস্টার সোম গর্জে বলে উঠলেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে খুনটা আমিই করেছি? রুদ্রদা হেসে বলল, কত প্রমাণ চান আপনি? আস্তে আস্তে আসছি, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আচ্ছা রুদ্রদা, মিস্টার সোম এই সাপের বিষ পেল কোত্থেকে? রুদ্রদা আবার একটু হেসে বলল, মিস্টার সোম আপনিই বলুন না সেই বিষয়ের কথা। আচ্ছা বলবেন না, তাহলে আমিই বলি, আপনি শুনুন। কিছু ভুল ত্রুটি হলে যেন আমাকে দড়িয়ে দেবেন। অনি, তোর প্রথম সাপে কাটার মৃত্যুর কথা মনে আছে তো? যেটা 10 দিন আগে হয়েছিল, একজন বাঁকুড়ার মানুষের, যে নাকি শহরে মধু বিক্রি করতে এসেছিল। সেই লোক যে জঙ্গলে ঘুরে বেড়ায়, তার জন্য কি কালচে জাতীয় সাপের বিষ জোগাড় করে আনা কি খুব কঠিন? আর সেই লোক সাপের বিষের জন্য যদি আকাশ ছোঁয়া দাম দিতে চায়, তার জন্য কি তাকে বাঁচতে দেওয়া চলে? ওনার বাড়িতে মধুর কৌটোগুলো দেখেই আমার সন্দেহ হয়। ওনার বাড়ির স্টাডি রুমে যে মধুর কৌটো আছে, ওটায় সবুজ রঙের অল্প তরল পদার্থ রাখা আছে। সেটাই আশা করি সাপের বিষ। আমি ঠিক বলছি তো মিস্টার সোম? মিস্টার সোমের দিকে তাকিয়ে দেখি উনি যেরকমভাবে ভেঙে পড়ে আছেন, ওর মুখ দিয়ে কিছু কথা বেরোবে বলে মনে হলো না। অতএব রুদ্রদা আবার বলা শুরু করলো, এখানে প্রথম প্রশ্ন আসে, উনি কেন ডক্টর দত্তকে খুন করতে যাবেন? সোজা উত্তর, সোমের টাকার অভাব ছিল না, কিন্তু তার ওই প্রধান প্রফেসরের চেয়ারের প্রতি লোভ ছিল অনেকদিন ধরেই। আর তার জন্যই সোম আগের দিন রাতে দাবা খেলার জন্য ইনভাইট করেন ডক্টর দত্তকে, এবং বাড়িতেই খুন করেন তাকে। তার প্রমাণ আমি পেয়েছি ওনার বাড়িতে দেরাজে রাখা দাবার ঘুঁটিগুলো অগোছালো দেখে। এই জন্যই খুন হন ডক্টর দত্ত, এবং প্রথম সেই বাঁকুড়ার লোকটি এবং তাদের মৃত্যু ঘটেছে এই পেনের ভিতর থাকা কালাত সাপের বিষের জন্যই। আশা করি সবার সমস্ত উত্তর পেয়ে গেছেন। কিন্তু আমাদের একজনকে ভুলে গেলে তো চলবে না। তিনি হলেন মিস্টার বিশ্বাস। উনি আমাদের আগেই এই সমস্ত ঘটনা আঁচ করতে পেরেছিলেন, আর তার জন্য ভুল বোঝাতে তিনি একটি গল্প বলেন। কারণ তিনি চেয়েছিলেন মিস্টার সোমের থেকে ব্ল্যাকমেল করে মোটা টাকার অঙ্ক হাতাতে, কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। আজ তিনি তাই এসেছিলেন সোমের থেকে টাকাটা নিতে, কিন্তু
উনি আশা করেননি সোম ওকেও শেষ করে দিতে চাইবেন। আমরা সঠিক সময় উপস্থিত না হলে আজ উনিও খুন হয়ে যেতেন। আপনি সোমের জন্য যাবজ্জীবন অথবা ফাঁসির বন্দোবস্ত করলেও মিস্টার বিশ্বাসকে কোনো সাজা দিতে পারবেন না, কারণ ওনার ব্যাপারে কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাই 1-2 বছরের জেল হলেও ওনার হতে পারে। ব্যাস, আমার কাজ এখানেই শেষ। শান্তনুবাবু, এই নিন আপনার আসামি এবং সব প্রমাণ। আজ আমি উঠি, কেমন? সেই দিন আমরা চলে আসলেও 3 দিন পর শান্তনুবাবু আমাদের বাড়ি এলেন, হাতে একটা বড় সড়ো মিষ্টির প্যাকেট আর সাথে একটা খাম। ওনার প্রমোশন হয়েছে, পুলিশ সুপার খুব খুশি ওনার ওপরে। কিন্তু আমি জানি তার জন্য সব কৃতিত্বই রুদ্রদার। আর ওনার হাতের যে খামটা রয়েছে তাতে রয়েছে সরকার বাহাদুরের একটা চিঠি, তার কেস সলভ করে দেওয়ার জন্য ধন্যবাদ পত্র। আর সঙ্গে খামের ভেতরে ছিল বেশ মোটা অঙ্কের টাকা। সেটা দিয়ে আশা করি রুদ্রদার 1 মাস বেশ শুয়ে বসে ঠিক চলে যাবে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা সিরিজের গল্প 20 কলম। আপনারা কমেন্টে জানাবেন কিন্তু যে এই গল্পটি কেমন লাগলো আপনাদের, আর এরকম গল্প সিরিজ আমরা আরও নিয়ে আসবো কিনা। এই গল্পে রুদ্রদার চরিত্রে ছিলেন দেবাঞ্জন, অনির চরিত্রে আমি প্রীতম, শান্তনুবাবু ও অনিকেত সোমের চরিত্রে রূপম কুণ্ড, সিদ্ধেশ্বর বিশ্বাস ও চায়ের দোকানের চরিত্রে অভিক, অবন্তিকাদি সোমের স্ত্রীর চরিত্রে অধ্যায়। শেষ হলো আমাদের আজকের গল্পের আসর। পরের সপ্তাহে এইরকমই ভিন্ন কোনো স্বাদের গল্প নিয়ে আড্ডা বসবে শুধুমাত্র গল্পের আসরে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।